বলেই হেসে চলে গেল। ইমতিয়াজ ভুঁইয়া শক্ত হয়ে বসে থাকলেন। নিশাতের চোখ মুখ গম্ভীর, চুপচাপ কাজ করছে। নাহন মায়ের পিছু পিছু ঘুরছে। মারণ খাটের উপর শুয়ে শুয়ে মা ছেলের কাণ্ড দেখছে আর ঠ্যাঙের উপর ঠ্যাং উঠিয়ে অনবরত নাড়াচ্ছে। এদিকে নাহন মায়েরকে পাত্তা না পেয়ে মায়ের অন্যায় কোনা টেনে ধরে বলল, মা একটু দুধ দাও। নিশাত ওনার কোনা ছাড়াতে ছাড়াতে গম্ভীর কণ্ঠে বলল। আমার কাছে নেই, বাবার কাছে যাও। মারণ তড়া করে লাফিয়ে উঠে বলল, আমার কাছে আসবে মানে? দুধ কি আমার কাছে আছে নাকি? আমার দিকে ঠেলছো কেন? নিশাত রুম থেকে বেরোতে বেরোতে ছেলেকে উদ্দেশ্য করে বলল। বাবা দেবে, যাও। মারণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে বলল। আহ, আমি কোত্থেকে দিব? মায়ের কথা শেষ হতেই নাহন বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল দুধ খাওয়ার জন্য। মারণ বলতে লাগলো, আরে আমার কাছে কিচ্ছু নেই, তোর মা মিথ্যে বলছে। খানিক পর বিধ্বস্ত হয়ে মারণ নাহনকে কোলে নিয়ে রান্নাঘরে এসে বলল, কাজটা মোটেও ঠিক করনি লিলিপুট। আমাকে পাগল বানিয়ে ফেলেছে দুধের জন্য। তুমি জানো না ওর দুধের নেশা উঠলে পাগলামি করে? ছেলেকে মিথ্যা বললে কেন? নিশাত অবাক হয়ে বলল, ওমা, মিথ্যে হতে যাবে কেন? যেহেতু আপনাদের বাপ বেটার আমাকে প্রয়োজন নেই, সেহেতু আমি দুধ দেব কেন? আপনি দেবেন, আমাকে তো দরকার নেই, তাই না? উত্তর শুনে মারওয়ান ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। লিলিপুর দুপুরের কথা এভাবে ফিরিয়ে দেবে ভাবেনি সে। নাহন মাকে দেখে কোলে যাওয়ার জন্য হাত বাড়িয়ে কান্না করতে করতে বলল, মা দুধ দেয় না। মানহা কোমরের শাড়ির আঁচল গুজে রান্না করছে। শাড়ি পরে কোনো কাজ করতে পারে না সে, অভ্যাস নেই তার। তবে উর্মি ভূঁইয়ার ইচ্ছে তারা বউ শাশুড়ি উভয় শাড়ি পরবে। তবে মানহার অস্বস্তির জন্য তিনি সপ্তাহের যে কোনো 2 দিন শাড়ি পরার নির্দেশ দিয়েছেন। আজকে সেই 2 দিনের শেষ দিন, শুক্রবার। সকাল থেকেই হেসে লেসে এই একটা দিন পুরো 3 বেলা রান্না মানহা করে। অন্যান্য দিনগুলোতে উর্মি ভূঁইয়া রান্না করেন। গৃহকর্মীরা অবশ্য কাটা বাছা ধোয়াধুয়ি সব কিছু গুছিয়ে দেয়। রান্নাটা শুধু উর্মি ভূঁইয়া কিংবা মানহা করে। ইমতিয়াজ ভূঁইয়া আবার মেয়েদের হাতে রান্না খেতে পারেন না। ভীষণ ভোজন রসিক মানুষ তিনি। তাই রান্নাটা খুব আগ্রহের আনন্দের সাথেই করেন উর্মি ভূঁইয়া। তার হাতে রান্নার স্বাদ অতুলনীয়। মানহাও বেশ কিছু রান্না শিখেছে উর্মি ভূঁইয়ার থেকে। এখন মোটামুটি ভালোই রাঁধতে পারে সে। ঘামার্ত মুখশ্রী তেলতেলে হয়ে আছে মানহার। শুক্রবারের আয়োজন বিশাল হয় এ বাড়িতে। প্রত্যেক দিনই বিভিন্ন পদের আইটেম থাকে, তবে আজকের আইটেমগুলো স্পেশাল। তার উপর বাড়িতে মেহমান আছে 2 মামা শ্বশুর। বাড়তি পদ তো থাকবেই। পোলাও, রোস্ট, কাবাব, চিংড়ির মালাইকারি, সর্ষে ইলিশ, আলু পোস্ত, রুই মাছের কালিয়া, কোপ্তা, গরুর কালাভুনা, মুড়িঘণ্ট, সাদা ভাত। ডেজার্ট হিসেবে থাকবে চমচম, রসগোল্লা, মিষ্টি দই আর ক্ষীর। উর্মি ভূঁইয়া আজ বেশ কয়েকটা পদ নিজে করেছেন, আর বাকিগুলো মানহাই করেছে। টেবিলে এত পদ দেখে ইহাবের জিহবায় পানি এসে গেছে। আশেপাশে কাউকে না দেখে রান্নাঘরে উকি দিয়ে দেখলো মানহা খুব মনোযোগ দিয়ে রান্না করছে। সব আইটেম শেষে ফ্রোজেন করা কাবাবগুলো ভেজে নিচ্ছিল সে। ইহাব চট করে রান্নাঘরে ঢুকে গরম কাবাব টিস্যু পেপারে ধরে কামড় বসিয়ে দিল। এইমাত্র গরম গরম ভেজে টিস্যুতে উঠিয়ে রেখেছিল মানহা। আর ওই সময় ইহাবের আগমন। মুখে ঢুকাতেই গরমে মুখ পড়ে গেল তার। লাফ দিয়ে উঠে মুখেটা ফেলে দিল। মানহা খুন্তি হাতে কোমরে হাত দিয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। ইহাব কুলি করে মানহার দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? চোখ নামাও। সামর থেকে চোখ রাঙিয়ে তাকায় কেউ? মানহা কাবাব উল্টে দিয়ে ভাজা কাবাবগুলোর দিকে ইঙ্গিত করে বলল, আরেকবার হাত দুটো এখানে পড়লে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেব। কি? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে থ্রেট দেয়? কত বড় সাহস! মানহা ভাবলে শিন হয়ে উত্তর দিল। এটা আমারও বাড়ি। ইহাব তেড়ে এসে বলল, তোমার বাড়ি কোত্থেকে হলো? এই দুনিয়ার সব তোমার ভাই আর তোমার, আর আমরা হলাম ভাড়াটিয়া। যেমন ভাই তেমন বোন। মানহা ইহাবের বুকে চাপ দিয়ে সরিয়ে দিয়ে সালাদ কাটার জন্য চপিং বোর্ড নিয়ে এসে বলল, বাড়িটা আমার ভাইয়ের না, আমার শ্বশুরের, সুতরাং সেই সূত্রে এটা আমারও। ইহাব বিড়বিড় করে বলল, মেয়ে মানুষের প্যাচের কাছে ইবলিশের প্যাচও ফেল। কোনোদিন স্বীকার করবে না এটা স্বামীর বাড়ি। একটা কথা প্যাচাতেই থাকবে, পেঁচিয়ে নেপচুনে নিয়ে যাব। উর্মি ভূঁইয়ার আগমনে ইহাব রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তিনি মানহাকে গোসল করতে পাঠিয়ে দিলেন। মানহা উপরে এসে ঘরে ঢুকতে নিলেই একটা কথা শুনে থমকে গেল। লাশটা সরিয়ে দে, কাক পক্ষিয়ে যেন টেন না পায়। আমি যথাসময়ে পৌঁছে যাব। আর বাসায় থাকাকালীন ফোন করতে নিষেধ করেছি না? মেসেজ দেবে, এখন ফোন রাখ।
বলেই ফোন কেটে পিছনে ফিরে মানহাকে দেখে থতমত খেয়ে গেল, সাথে আতঙ্কিত হলো। মানহা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কিছু শুনে ফেলেনি তো আবার? মানহা চিৎকার দিয়ে বলল, আপনি কাকে খুন করে লাশ সরিয়ে ফেলতে বলেছেন? কি করেছেন সকলের অগোচরে? আল্লাহ! বাকি কথা শেষ করতে পারল না, অমনি ইহাব মানহার মুখ চেপে হিংস্র নজরে চাইল, কানের কাছে ফিস ফিস করে বলল, চুপ! আর একবার চিল্লালে তোমাকে লাশের কাছে পাঠিয়ে দেবো। মানহা শব্দ করে যাচ্ছে, তার চোখে ভয়। ইহাব মানহার দিকে তাকিয়ে বলল, চিল্লাবে? মানহা ঘাড় নাড়িয়ে না বোঝালো। ইহাব মুখ থেকে হাত সরিয়ে দিতেই মানহা আবারও চিৎকার দিয়ে উর্মি ভূঁইয়াকে ডাকতে লাগলো। ইহাব তড়িঘড়ি করে আবারও মুখ চেপে ধরে বলল, মন চাচ্ছে গলাটা কেটে দেই। দেখা যেন ভাজা মাছটা উল্টো খেতে জানে না, এদিকে দিন উল্টো পাশের মাছ খেয়ে দিব্যি হজম করে বসে আছে, সেটা তো কেউ জানে না। ইহাবের কথা শেষ হতেই মানহা তার হাতের তালুতে জোরে কামড় বসিয়ে দিল। ইহাব দ্রুত হাত সরিয়ে ফেলল। মানহা এবার চিৎকার করে বলল, সত্যি করে বলুন, কি করেছেন সবার অগোচরে? আমাকে দমিয়ে রাখলে এসব কথা মিথ্যে হবে না। যতই আমাকে দমিয়ে রাখুন না কেন, আমি চিৎকার করে বলতেই থাকবো আমি লাশ সাপ্লাই করেন। ইহাব ঠোঁটে আঙুল রেখে বলল, আই, একদম চুপ! বেশি কথা বলে তোমাকে সাপ্লাই করে দেবো। দিন, ভয় পাই আপনাকে? আমার কিছু হলে ভাই আপনাকে ছিঁড়ে ফেলবে। ইহাব দুহাত উঁচিয়ে বলল, ওরে বাপরে, ভয় পেলাম তো! বলছে না ছাতার মাথা, জীবনটা আমার তেজপাতা। ইহাবের তা ছিল শুনে মানহা ফোঁস করতে লাগলো। বিরাট ডাইনিং টেবিলে খাওয়ার আসর জমেছে। ইমতিয়াজ ভূঁইয়া, ইহাব ভূঁইয়া, উমায়ের ভূঁইয়া, উজান ভূঁইয়া সবাই নামাজ পড়ে এসে খেতে বসেছে। রান্নার সুঘ্রাণে বসে থাকা দুষ্কর। উমায়ের ভূঁইয়া ভাগ্নের প্লেটে ইলিশ মাছ বেছে দিতে দিতে বললেন, কিরে, এখনো মাছ বেছে দিতে হয়? ইহাব মাথা নাড়িয়ে বলল, এখন মোটামুটি ভালোই মাছ বাঁচতে পারি, তবে ইলিশ মাছ এখন অ্যাভয়েড করি। উজান ভূঁইয়া খোঁচা মেরে বললেন, এখন আর মাছ নিয়ে ঝামেলা হবে না ভাগ্নির। মাছ বাছার মানুষ তো এসেই গেছে, তাই না মামা? ইহাবের দিকে প্রশ্ন ছুড়ে দিল। ইহাব কিছু বলার আগে ইমতিয়াজ ভূঁইয়া বললেন, ঠিক যেমন তোমার উষ্টা খাওয়ার সঙ্গী হয়েছিল, তাই না শালা? উজান ভূঁইয়া দুলাভাইয়ের কথা শুনে মুখ লটকিয়ে ফেললেন। খাবার টেবিলে বসে সকলে একযোগে হেসে উঠল। উজান ভূঁইয়া উর্মি ভূঁইয়ার দিকে তাকিয়ে বললেন, আপা, দুলাভাইকে নিষেধ করো। বিয়ের আগে উষ্টে খেলেও বিয়ের পর কখনোই উষ্টে খাইনি। ইমতিয়াজ ভূঁইয়া মুরগির লেগ পিসে কামড় বসিয়ে বললেন, বুঝলে, বিয়ের আগে উষ্টা খেতে বউয়ের অভাবে, বউ আসার পর আর নতুন করে কি উষ্টা খাবে? এমনিতে বউরা স্বামীদের যে প্যারা দেয়, কয়েকশো লাথি উষ্টাও এর কাছে কিছু না। বউয়ের চাপে রিয়েল উষ্টার কথাই ভুলে গেছো। উজান ভূঁইয়া বলে উঠল, দেখেছো আপা, বউদের কথা বলে ইনডাইরেক্টলি তোমাকে খোঁজা দিল। উর্মি ভূঁইয়া ইমতিয়াজ ভূঁইয়ার দিকে শান্ত চাহনি নিক্ষেপ করলেন। ইমতিয়াজ ভূঁইয়া মনে মনে বললেন, খবিশগুলো আমার সংসার ভাঙতে এসেছে, মন চাচ্ছে টুটি চেপে ঘর থেকে বের করতে। এদের দুই চোখে সহ্য করতে পারি না। সব জায়গায় ভেজাল লাগাবে, পাঁচার লাত্তি মারতে পারলে ভালো লাগতো। উজান ভূঁইয়া দোলাবাইকে নাস্তানাবুদ হতে দেখে বেশ আনন্দিত হলেন। উমায়ের ভূঁইয়া কথা কম বলেন। তিনি চুপচাপ খাওয়া শেষ করে উঠে যাওয়ার আগে বললেন, প্রত্যেকটা রান্নাই মজা হয়েছে। অনেক দিন পর কবজি ডুবিয়ে খেলাম। মজার খাবার খেয়ে বেশি খেয়ে ফেলেছি। গ্যাস্ট্রিকের প্রবলেম না হলেই হয়। উর্মি ভূঁইয়া ভাইকে বললেন, গ্যাস্ট্রিকের ওষুধ দেবো ভাইজান? দে, পেটটা কেমন যেন করছে। ইমতিয়াজ ভূঁইয়া বললেন। টয়লেট উপরে। উমায়ের ভূঁইয়া ইমতিয়াজ ভূঁইয়ার দিকে তাকিয়ে উপরে চলে গেলেন। ইহাব উজান ভূঁইয়াকে উদ্দেশ্য করে বলল, মামু, তুমি উষ্টা খেতে কি জন্য? কোনো সমস্যা ছিল নাকি? আর বলিস না, হঠাৎ হাঁটতে গেলে উল্টে পড়তাম। সোজা রাস্তায় তো এমন হতো, কেন হতো কে জানে। ইমতিয়াজ ভূঁইয়া কথা বলবেন না করে মুখ ফসকে বলে ফেললেন, ভিটামিনের অভাব ছিল, খুব সম্ভবত পোলিও টিকার ঘাটতি আছে তোমার মামার শরীরে। মারণ সন্ধ্যার দিকে এসে গোসল করে একটু ঘুমিয়েছিল। এখন ঘুম থেকে উঠে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ঝট করে কোলে তুলে নিতেই হাতে ভেজা অনুভূত হলো। ছেলেকে কোল থেকে নামাতেই দেখলো হাতে মল। মারণ রাগান্বিত কণ্ঠে বলল, হেগে দাঁড়িয়ে আছিস কেন? কোলে নেওয়ার সময় তো বলতে পারতি, বাবা আমি হেগেছি, কোলে নিও না, এখন আবার গোসল করতে হবে। তার কণ্ঠে বিরক্তি উপচে পড়ছে। নাহন সেন্টু গেঞ্জি তুলে দাঁড়িয়ে আছে, এখনই কেঁদে ফেলবে ভাব। মারওয়ান আবারও চোখ রাঙালে বাচ্চাটা ঠোঁট ফুলিয়ে বলল,
বাইল হয়ে গেছে, মা তুই দেয়নি। মা যখন ধুয়ে দেয়নি তখন আমাকে বলিসনি কেন পটলের বাচ্চা? এই জিনিস তোকে মাখিয়ে দেই। মারোয়ান হাতের বস্তু দেখিয়ে বলল। নাহন তার ছোট্ট শরীরটা নিয়ে আধল্যাংটা অবস্থায় দৌড় দিতে দিতে বলল, ইচ্ছি তুমি পচা। এখন ছি ছি আমি পচা? আরেকটা কথা বললে কিল দিয়ে ডিম পাড়াই দিব। নাহন ছল ছল চোখে বাবার দিকে তাকিয়ে রইল। নিশাত ছেলের প্যান্ট নিয়ে এসে বলল, ওমা, বেরিয়ে এসছো কেন? বসে থাকতে বললাম না? বলতে বলতেই মারওয়ানের হাতের দিকে তাকিয়ে যা বোঝার বুঝে গেল। নিশাতের কেন যেন খারাপ লাগার বদলে পৈশাচিক আনন্দ হলো। ছেলেকে পরিষ্কার করে বেরোতেই মারওয়ান গোসল করতে ঢুকলো। নিশাত নাহনকে প্যান্ট পরিয়ে বলল, এখানে বসে থাকুন, মা চট জলদি রান্নাটা সেরে ভাত খাইয়ে দিব। নাহওয়ান ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। নিশাত চলে যাওয়ার কিছুক্ষণ পর মারওয়ান বেরিয়ে এলো। ছেলের দিকে আবারও চোখ রাঙিয়ে তাকালো। বাবাকে এরকম ঠোঁট চোখ উল্টাতে দেখে বাচ্চাটা গাল ফুলিয়ে বলল, বাইল হয়ে গেছে। মারওয়ান গামছা দিয়ে মাথা মুছতে মুছতে বলল, হ্যাঁ, তোর তো খালি বাইরে হয়ে যায়, ঢিলা কোম্পানি। নাহওয়ান বাবার কথা বুঝতে না পেরে খেলায় মনোযোগ দিল। মারওয়ান খাটের উপরে শুয়ে বলল, দেখি পিছন দেখা, পরিষ্কার হয়েছিস তো ঠিকঠাক করে? নাহওয়ান দাঁড়িয়ে পিছনে ঘুরে দেখালো। মারওয়ান ছেলেকে ঝট করে বুকে তুলে বলল, আয় ঘুমাই। ঘুমাবো না। তো কি করবি? করবো। এত খেলা লাগবে না, হায় বাপ বেটা কোলাগুলি করে ঘুমাই। ঘুমের কথা শুনে নাহওয়ান মোছরামুছরি করতে লাগলো। মারওয়ান চোখ রাঙিয়ে তাকালে ঠোঁট উল্টে বলল, একটু শুশু করবো। মারওয়ান ঠেসে ধরে বলল, মিথ্যা কথা বলার জায়গা পাস না। হাগুমুতো কি তোর মিনিটে মিনিটে আসে, ঢিলার বাচ্চা? নাহওয়ান বুঝলো বাবার হাত থেকে ছাড়া পাওয়া যাবে না, তাই মুখ ফুলিয়ে বলল, পাত্তু খাবো না। খাবো, দারুণ সুঘ্রাণ আসছে। দেখে আসি তোর মা কি রান্না করছে। বলেই ছেলেকে নামিয়ে রান্নাঘরের দিকে হাঁটা দিল। নিশাত আজকে দুপুরে রান্না করেনি, মাথা ব্যথায় শুয়েছিল, তাই রাতে ডাল চাল মিশিয়ে কালকের একটু বেঁচে যাওয়া মুরগির গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করছে। এমনিতেই বাপ বেটার ভালো মন্দ না হলে মুখে খাবার রোচে না, তাই এই শর্ট টেকনিক ইউজ করলো। সময় কম লাগলো, সাথে খেতেও সুস্বাদু হয়। এদিকে মারওয়ান রান্নাঘরে উকি মেরে দেখলো খিচুড়ি রান্না হচ্ছে, তাই আর ভেতরে না গিয়ে রুমে চলে গেল। নিশাত কয়েকটা আলু ভাজা করে নিল। খিচুড়ির সাথে মুচমুচে আলু ভাজা কিংবা ফ্রেঞ্চ ফ্রাই খেতে মজাই লাগে। আলহামদুলিল্লাহ, রাতের খাবার তৈরি। রাতের খাবার খেয়ে নিশাত পরীক্ষার খাতা কাটতে বসে গেল। কয়েকদিন ধরে একেবারে অন্যদিকে সময় দিতে পারছে না। ইস্তেখারও করা হচ্ছে না। ইস্তেখারার রেজাল্ট এখনও আসেনি। নিশাত চিন্তায় আছে, আল্লাহ কি তার প্রতি নারাজ? এর আগে ইস্তেখারা করার কয়েকদিনের মধ্যে ফলাফল পেত, এবার বিলম্ব ঘটেছে, নাকি ঠিকমতো ইস্তেখারা করা হয়নি বুঝতে পারছে না সে। পরীক্ষার খাতা দেখতে দেখতে বেশ রাত হলো। অন্য রুমে বাবা ছেলে ঘুমিয়ে আছে। নিশাত আর না গিয়ে তাহাজ্জুদ পড়তে দাঁড়িয়ে গেল। তাহাজ্জুদ পড়তে পড়তেই জায়নামাজে কখন ঘুমিয়ে পড়লো বলতে পারবে না। ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে উঠে বসলো। ঘেমে একেবারে অস্থির হয়ে গেছে সে। কি স্বপ্ন দেখলো এটা? এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা ছিল? ইশারা বুঝে এত ভয়ঙ্কর হয়? আল্লাহ! কান্না গলায় দলা পাকিয়ে আসছে, বুকটা ধরপড় করে কাঁপছে অনবরত। হাঁপড়ের মতো বুকটা উঠানামা করছে, চারদিক কেমন অন্ধকার লাগছে। এত ভয়ঙ্কর স্বপ্ন কোনো দিন না দেখুক সে। জায়নামাজে শুয়ে আল্লাহ তাকে একই স্বপ্ন দেখালো। হাতটা বারবার দেখছে সে, বুকটা ভেঙে কান্না আসছে। শরীর ছেড়ে জায়নামাজে ঢলে পড়ার আগে অস্পষ্টভাবে বলল, নাওহানের বা হাই রোডের উপরেই ফ্লাইওভারে দাঁড়িয়ে আছে কেউ একজন। উপর থেকে যান্ত্রিক গাড়িগুলোর চলাচল দেখে চলেছে এক মনে। পাশ দিয়ে সাই সাই করে অসংখ্য গাড়ি চলে যাচ্ছে, এতে তার কোনো ভাবাবেগ নেই। সে শিকারী নেত্রে একধানে কিছু দেখে চলেছে। পরনে ওভারকোট, তার বাতাসে উঠছে। পকেটে ফোন ভাইব্রাট হলে রোবটের মতো ফোন কানে লাগিয়ে আগের ভঙ্গিমায় দাঁড়িয়ে রইল। ওপাশ থেকে কিছু বলা হলো, সব শুনে ফোন কেটে দিয়ে কাউকে কল দিল। কিছুক্ষণ বাদে একটা কালো গাড়ি এসে দরজা খুলে দিলে সে চড়ে বসলো। অতঃপর চলে গেল নিজ গন্তব্যে। গাড়িটি বিলীন হয়ে গেলেও পিছনে তিনজন জ্বলন্ত চোখের অধিকারী ব্যক্তিদের চক্ষু এখনও সে বিলীন হওয়া গাড়ির শেষ সীমানায় আটকে আছে। মুনতাজির গম্ভীর কণ্ঠে শুধালো, এই তবে কিলার আজাদ, কিলার জাদ। রিনানের নীল নয়ন জলজল করছে, যেন শিকারীকে ধরার এক অদ্ভুত তারা সেই চোখে। নেওয়াজ বলল, লোকটার চেহারায় ধার আছে,
একে তো কেউই খুনি বলবে না, সাধারণ মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও আমাদের তীরন্দাজ দৃষ্টি ফাঁকি দেয়া এত সহজ না। জিনান রহস্যময় হেসে বলল, উইলিয়াম শেক্সপিয়ারের কিং জন নাটকের একটা ডায়লগ মনে পড়ে গেল, বি স্টারিং অ্যাজ দ্য টাইম, বি ফায়ার উইথ ফায়ার। অর্থাৎ যুদ্ধ বা হুমকির সময় কোমলতা নয়, কঠোর প্রতিক্রিয়া জরুরি। মুনতাজির ভ্রু কুচকে বলল, কি প্রতিক্রিয়া নিতে বলেছেন? হেড যেটা অলওয়েজ বলেন, তার গ্যাং বিশাল বড়, বোঝাই যাচ্ছে। চেহারা যেহেতু দেখেই ফেলেছি, এখন ডিরেক্ট অ্যাকশনে যাব, তবে ঠান্ডা মাথায় কৌশলে আগাতে হবে। ওদের দলে যাকে ধরা হয়েছে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে একেবারে চতুর্দিক থেকে ঘেরাও করতে হবে, যেন ওরা পালানোর পথ না পায়। আমাদের কর্মজীবনে কিলার যাদের মতো কেউই ঘোল খাওয়ায়নি। সে ইচ্ছে করেই নিজেকে ধরা দিচ্ছে কি না সেটাও একটা প্রশ্ন থেকে যায়। তাকে ধরতে গিয়েও ধরতে মানা যেন, না হলে যাকে এতদিন ধরে খুঁজে হয়রান হয়েও সন্ধান কিংবা হদিস পাওয়া যায়নি, হঠাৎ করে তার আস্তানার খোঁজ পাওয়া, চেহারা দেখা, দ্যাটস আ বিগ ডিল গাইস। মুনতাজিরও নেওয়াজ উভয় সম্মতি জানালো। আসলেই তো হঠাৎ করে সবকিছুর খোলাসা হওয়া অদ্ভুত ও সন্দেহজনক মনে হচ্ছে। মুনতাজির মাথা নাড়িয়ে বলল, ওয়েট, আর ইউ সেইং দিস ইজ এ ট্র্যাপ? সেরকমই মনে হচ্ছে কেন যেন, দেখা যাক কি হয়। নেওয়াজ হিংস্র কণ্ঠে বলল, আকিলার জাট, ইউ আর এ ডেডলি প্লেয়ার। 3 আশ্বিন 1424 বঙ্গাব্দ। চোখে কাপড় বেঁধে বাড়ির উঠোনে খেলছে এক উজ্জ্বল চটপটে তরুণী। তার সখীদের ধরার জন্য উঠানের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গতিতে ছুটছে সে। মাথায় ওড়না পেঁচানো থাকলেও দৌড়ানো তালে তা মাথা থেকে খুলে পড়ে গেছে। ছুটতে ছুটতে সামনে বাধা পেয়ে জাপটে ধরে চেঁচিয়ে বলতে লাগলো, ধরেছি ধরেছি। তারপর টান দিয়ে চোখের পট্টি খুলে ফেলল সে। সামনে নিজের পিতৃ মহোদয়কে দেখে মুখ কালো করে ফেলল। মুখ ফুলিয়ে বলতে লাগলো, বাবা তুমি এই সময়ে? পিতা মহাশয় মুচকি হেসে বললেন, কেন, আমি আসাতে মায়ের মন খারাপ হলো নাকি? মেয়েটি মুখ কালো করে বলল, না, আমি ভেবেছিলাম আমি এখন চোর থেকে ইস্তফা নিব। পিতা মেয়ের মুখ কালো দেখে মাথায় হাত বুলিয়ে বললেন, এখন সন্ধে প্রায় হয়ে এসেছে, পুকুরে গিয়ে হাত মুখ ধুয়ে ফেলো, যাও, আর খেলতে হবে না। মেয়েটি বাবার আদেশ শিরোধার্য করে হাত মুখ ধুতে পুকুরে চলে গেল। অজু করে উঠতে উঠতে চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। পাখিরা সব নিড়ে ফিরছে। সে ঘরে গিয়ে সব বাতি জ্বালিয়ে দিল। মাগরিবের আজান দিলে আজানের উত্তর দিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে মনোযোগ দিল। অন্যদিকে পিতা নামাজের জন্য মসজিদে চলে গেছেন। নামাজ শেষে পিতা তার বাল্যকালের বন্ধুকে নিয়ে হাজির হলেন বাড়িতে। গুনগুন করে পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। পিতা মহোদয় মেয়ের পড়ার আওয়াজ শুনে মেয়েকে আর ডাকলেন না। বন্ধুকে নিয়ে তার ঘরে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর মেয়েটির মা ডেকে উঠল, এই নিশাদ, শুনে যা। নিশাদ বই বন্ধ করে রান্নাঘরের উদ্দেশ্যে হাঁটা দিল। সে কেবল অনার্স 2য় বর্ষে ভর্তি হয়েছে। নতুন নতুন বই পড়ার মজাই আলাদা। রাবেয়া খাতুন মেয়েকে কিছু নাস্তা বানিয়ে দিতে বললেন, পেঁয়াজ আর আলু কুচি করে দিয়েছিস, নুডলস আর পকোড়া বানিয়ে দে। আমি পাশের চুলায় সেমাই বসিয়েছি, তারপর চা বানাবো। নিশাত মায়ের কথায় সম্মতি জানিয়ে নাস্তা বানাতে লেগে গেল। সেই ফাঁকে মায়ের কাছে বাবার বন্ধু মাহবুব আলমের আসার খবরও শুনে ফেলল। নাজিয়া সবে 5-এ পড়ে। বড় বোনের পিছু পিছু সেও রান্নাঘরে দাওয়া এসে বসেছে। কিছুক্ষণের মধ্যেই নিশাত নুডলস পকোড়া তৈরি করে ফেলল। সে বিকেলে নাস্তা টুকিটাকি করতে পারলেও ভারী রান্নাটা এখনও তেমন ভালো পারে না। এদিকে রাবেয়া খাতুন সেমাই নামিয়ে চুলোয় কেটলি বসিয়ে দিলেন। দুধের প্যাকেট ছিঁড়ে কেটলির দিকে দিলেন। একটু পরপর 2 কাপে দুধ চা ঢেলে ট্রেতে সাজিয়ে দিলেন। নিশাত আগেই ফ্রিজে নুডলস, পাকোড়া আর সেমাই সাজিয়ে দিয়েছে। নাসিরুদ্দিন এসে ট্রে নিয়ে গেলেন। নিশাত কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। পাশেই নাসিরুদ্দিন ও রাবেয়া খাতুন বসা। রাবেয়া খাতুন বললেন, তুই কি এখনো বাচ্চা আছিস? বিয়ে তো একদিন করতেই হবে, এভাবে কেঁদে কুটে চোখ মুখের 12টা বাজাচ্ছিস কেন? নিশাত মায়ের কোলে মুখ লুকিয়ে বলল, আমি বিয়ে করতে চাই না, তোমাদের ছেড়ে কোথাও যাব না আমি। নাসিরুদ্দিন মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, এটা কখনো হয় মা? মেয়ে যেহেতু হয়েছো, একদিন তো বিয়ে করতেই হবে। তাছাড়া মেয়েকে তো বেশি দূরে পাঠাচ্ছি না, এক জেলাতেই রাখছি। মনে পড়লেই টুপ করে দেখে আসা যাবে। তোমার মাহবুব চাচাকে তো চেনই, ছোটবেলায় যার কোলে বেশি থাকতে তার বড় ছেলের জন্য তোমাকে চেয়েছে। আমিও ভেবে দেখলাম ছেলে ভালো, কোনো দোষ নেই।
মাহবুবের ছেলে খারাপ হতেই পারে না, শিক্ষিত ধার্মিক পরিবার। আর তাছাড়া তোমার গায়ের রং কিংবা বেটে হওয়ার জন্য যারা বিয়ে ভেঙে